হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। টপ করা মানে যারা মূলত সিএসি, টিপলি, মাইক্রোবায়োলজি বা ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাদের মূলত টপ করতে হবে। তুমি যদি টপ না করো এই ধরনের সাবজেক্ট তুমি কখনোই পাবা না। তোমাকে টপ করা মানে বোঝানো হচ্ছে যে তোমার মেরিট যদি মূলত মোটামুটি 150 থেকে 200-র মধ্যে রাখতে পারো তাহলে তুমি এই টপ নচ এই সাবজেক্টগুলো পাবা। টিপলি, সিএসি, অনেকেরই ড্রিম সাবজেক্ট এইসব, যা অনেকের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ার হয়তো বা ইচ্ছা ছিল, কোনো কারণে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে বা কোনো কারণে হয় নাই, তাদের জন্য এগুলো একদম বেস্ট অপরচুনিটি। কেমন? সো তুমি যদি এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তোমার মেরিট আবার বলতেছি মোটামুটি 150 থেকে 200-র মধ্যে থাকতে হবে। কেমন? 200-র মধ্যে তুমি যদি থাকো তাহলে মোটামুটি শিওর থাকতে পারো যে তুমি এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ক্লিয়ার? আর এবার আসি যে ভাই 150 থেকে 200-র মধ্যে থাকার জন্য আমার মার্ক কত পাইতে হবে। এটা আসলে প্রত্যেকবার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী ভিন্নতা হয়। কেমন? যেহেতু প্রশ্ন প্রত্যেকবার সেম ধরনের হয় না, কোনোবার একটু কঠিন, কোনোবার একটু সহজ। তবে মোটামুটি এখান থেকে বলা যেতে পারে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে তুমি যদি মোটামুটি যদি যে 72+ পাও, 72+ পাও তাহলে তুমি 100% শিওর থাকতে পারো যে মোটামুটি তুমি 200-র মধ্যে ঢুকে যাবা। 72+ যদি পাও 100-তে, কেমন? তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো তুমি এখানে 200-র মধ্যে ঢুকে যাবা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের জিপিএ খারাপ ছিল তাদের জন্য বেস্ট অপরচুনিটি। এখানে জিপিএর উপর মার্ক নেই। তুমি যদি কেবল পরীক্ষায় খুব ভালো করতে পারো তাহলে তুমি একদম মেরিট লিস্টের প্রথম দিকে আসতে পারবা। কিন্তু তুমি এগ্রি বলো বা ঢাবি বলো বা অন্য কোনো ভার্সিটির জন্য জিপিএতে যেহেতু মার্ক থাকে, তুমি অ্যাডমিশনে খুব ভালো করলেও একদম টপ নচ সামনের দিকে আসতে পারো না। কারণ হয়তো বা তোমার এইচএসসি রেজাল্ট খারাপ ছিল। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের রেজাল্ট খারাপ, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, তারা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে পারো তাহলে চান্সই না এই শেষ কয়েকদিনে টপ করা সম্ভব। একটু স্ট্র্যাটেজিক্যালি তোমার প্রিপারেশন নিতে হবে। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে এই সুযোগ দিচ্ছে যে তোমার ম্যাথের অবস্থা খারাপ, ম্যাথ দেখানোর প্রয়োজন নাই। তোমার বায়োলজির অবস্থা খারাপ, বায়োলজি দেখানোর প্রয়োজন নাই ভাই। এরকম সুযোগ তুমি অন্য কোনো ভার্সিটিতে কিন্তু পাচ্ছ না। যে কোনো 3টা সাবজেক্ট তোমাকে দাগাতে হচ্ছে। এবং কেন 4 মেইন বলে কিচ্ছু নাই, তুমি যে কোনো একটাকে বাদ দিতে পারো তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। চাইলে বায়োলজি বাদ দাও, চাইলে তুমি ম্যাথ বাদ দাও। এতে তোমার মেইন 4 এসবের উপর ডিপেন্ড করতেছে না, যে কোনো একটাকে তুমি বাদ দিতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। সো এই সুযোগটা তোমাকে কাজে লাগাইতে হবে। এখন অনেকের প্রশ্ন যে ভাই ম্যাথে যদি না দাগায় তাই আবার কি সিট সংখ্যা কমে যাবে? হ্যাঁ, সিট সংখ্যা কমে যাবে মানে যে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে তার কাটমার্ক যদি মনে করো 62 হয়, তোমার কাটমার্ক হবে 64। এই যে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে তার চেয়ে 2 মার্ক তোমার বেশি পাইতে হবে। তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট টিপলি, সিএসসি এগুলো পাবা না। বায়োলজি না দাগাইলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি এই ধরনের সাবজেক্ট তুমি পাবা না। বুঝতে পারছি? এখন ম্যাথ নাকি বায়োলজি তুমি কোনটা দাগাবা এই ডিসিশন সম্পূর্ণই তোমার উপর। এখন কেমন? তুমি যদি মনে করো যে ভাই আমার ম্যাথের অবস্থা খুবই খারাপ, তুমি শুধু বায়োলজি দাগাও, বায়োলজি দাগায় তুমি যদি টপ করতে পারো, 200-র মধ্যে আসতে পারো, তাহলে তুমি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মেসি, মাইক্রোবায়োলজি এই ধরনের টপ নচ সাবজেক্ট নিয়ে পড়তে পারতেছো। তাহলে তোমার কিসের এত চিন্তা? আর যদি এমন হয় ম্যাথের অবস্থা খারাপ, তুমি ওই যে লোভে পড়ে ম্যাথ দাগাইতে গেলা, ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর পরে তোমার হয়তো বা চান্স পাইছো কোনো মতে, একদম লাস্টের দিকে সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে, জুলজি, বায়োলজি বা একদম শেষের দিকের সাবজেক্টগুলো নিয়ে পড়তে হচ্ছে। তার চেয়ে তো এইটা বেটার না যে তুমি যেইটা তোমার স্ট্রং পয়েন্ট সেটা তুমি দাগাও এবং তুমি যদি সেখান থেকে ভালো মেরিট আনতে পারো তাহলে তুমি এই টপ নচ সাবজেক্টগুলো নেওয়ার সুযোগ পাচ্ছ। যাদের ম্যাথ প্রিপারেশন ভালো আছে তারা মাস্ট বি ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা। আর যাদের একটু অবস্থা খারাপ তাদের বললাম এই অপশনটা তুমি চুজ করতে পারো। এই ডিসিশন সম্পূর্ণই তোমার। সো এখন এবং এসে যদি চান্স পাইতে চাও, ভাই চান্স পাইতে চাই, চান্স পাওয়ার জন্য কত মার্ক প্রয়োজন? চান্স পাওয়ার জন্য তোমার 62 যদি পাও এটা সেফ মার্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় 62 মার্ক পাইলে এটা তোমার সেফ। কেমন? সো এবার আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তুমি যদি দেখে থাকো লাস্ট ইয়ারের প্রশ্ন, দেখবা এদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন। রাবির প্রিপারেশনের জন্য তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে মাস্ট বি বস হইতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনে অনেক ভালোভাবে পারতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনে বড় বড় হ্যান্ড ক্যালকুলেশন এখানে তুমি পাবা। ফিজিক্সে বড় বড় হ্যান্ড ক্যালকুলেশন পাবা। কেমিস্ট্রিতে খুব বেশি ম্যাথ না পাইলেও থিওরিটিক্যাল কোশ্চেন পাবা, পাশাপাশি ম্যাথও পাবা। কেমিস্ট্রিতে মার্ক ওঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহজ। কেমন? কেমিস্ট্রি প্রিপারেশন যদি একটু ভালোভাবে নিয়ে যাইতে পারো তাহলে তুমি কোনো একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল সেটার ব্যাকআপ তুমি এর মাধ্যমে দিতে পারবা। সো কেমিস্ট্রি কোশ্চেন কখনো ওইভাবে কঠিন হয় না। কেমন? সো কেমিস্ট্রি প্রিপারেশন একদম তোমাকে সেইভাবে নিয়ে যাইতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করার জন্য। চলো তাহলে আমরা আশা করি বুঝাইতে পারছি, যদি টপ করতে চাও তোমার টার্গেট থাকবে 72+ মার্ক ওঠানোর জন্য। আর এই 72+ মার্ক ওঠানোর জন্য তোমার মিনিমাম 75+ এমসিকিউ দাগানোর টার্গেট নিয়ে যেতে হবে। 75+, 80টার মধ্যে 75+ এমসিকিউ দাগাইতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সবাইকে বেশি এমসিকিউ দাগানোর জন্য সাজেস্ট করি এই জন্যই, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউতে 1.25।
আর ভুল গেলে 0.25, মানে মাইনাস মার্কিংটা কম, অনেক বেশি কম। এই জন্য তুমি যদি একটু আন্দাজেও কিছু এমসিকিউ দাগাই ফেলো তাহলে খুব বেশি তোমার কাট মার্কিংয়ের জন্য লস হয় না। কেমন এখানে লস হয় না বললেই চলে, কাট মার্কের জন্য লস হয় না বললেই চলে, যেহেতু তোমার কাট মার্কিংটা কম। 1.25 পাইলে আর ভুল গেলে 0.25 কাটা। এই জন্য চেষ্টা করতে হবে সবার জন্য, তুমি টপ করতে চাও বা চান্স পাইতে চাও, যেইটাই করো না কেন 75+ দেখানোর চেষ্টা করবা। ওকে, যেহেতু আমাদের কাট মার্কটা, আমাদের মাইনাস মার্কিংটা কম, এই জন্য মাস্ট বি তোমার এই চেষ্টাটা করতে হবে। আর নিজের মধ্যে এই জেটটা নিয়ে আসো ভাই, যে এখন অনেকের কোথাও চান্স হয় নাই, কোথাও মেরিট লিস্টে নিজের নাম খুঁজে পাও নাই, বা খুঁজে পেলেও একদম লাস্টের দিকে ভালো সাবজেক্ট পাবা না, তাদের জন্য বেস্ট অপরচুনিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, সাস্ট আছে, হাজী দানেশ আসে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, অনেক ভার্সিটি এখন অবশিষ্ট আছে। কেমন? সো এগুলোর জন্য একটু নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ চান্সটা টপ করতে পারবা। লাস্টের যেই পরীক্ষাগুলো তুমি দিয়ে ফেলছো অলরেডি, এগুলো থেকে কি ভুল করছো, এই ভুল থেকে শিক্ষা নাও, এই ভুল থেকে শিক্ষা নাও। এই লাস্ট মুহূর্তে এসে কাউকে পাশে পাবা না, কাউকে পাশে পাবা না, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, কাউকে পাশে পাবা না। সবাই কথা শোনাবে, সবাই তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিবে যে তুমি কোথাও চান্স পাও নাই, ওই পাইছে, এ পাইছে, সে পাইছে, তুমি পাও নাই, তো চোখে আঙুল দিয়ে দেখাই দিবে। তুমি যে কত বেশি পরিশ্রম করছো বা কত শত রাতে নির্ঘুম কাটাইছো, এইসব কেউ দেখবে না, আমরা শুধু সফলতাটাকে দেখি। কেমন? অ্যাডমিশন সিজনটা এমন যে তোমার মনে করে এখন সফলতা সবগুলোকে ওয়ান দ্বারা ডিফাইন করা হচ্ছে। তোমার এইচএসসিতে প্লাস ছিল, এসএসসিতে প্লাস ছিল, কলেজের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তোমার অনেক অর্জন, সব এগুলো অর্জন। যে তুমি অ্যাডমিশন সেশনে আসছো, সেই তোমার এইগুলোর সামনে তোমার ফুল স্টপ লেগে গেছে, বুঝছো? যে তুমি অ্যাডমিশনে আসছো, অ্যাডমিশনটা তোমার এগুলোর সামনে দশমিক লাগাই দিচ্ছে। দশমিক থাকা মানে কি, এগুলোর একদম কোনো ভ্যালু আছে বলো তো? দশমিকের পর 0.11, এগুলোর কেউ ভ্যালু তোমাকে দিবে? দেয় না। সো আমাদের সমাজটাই এমন যে অ্যাডমিশন আসছে, তোমার সকল সফলতাকে এসে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। এখন যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো তাহলে এর সামনে ওয়ান লেগে যাবে, তোমার সকল সফলতা আগের মতোই থেকে যাবে। আর অ্যাডমিশন এসে যদি কোথাও না চান্স পাও, সামনে যদি জিরো লেগে যায়, তাহলে তোমার এতদিনের যেই সফলতা, এত অর্জন, সব কিছুকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলবে। কেমন? সবাই প্রশ্নবিদ্ধ করে ফেলবে। সো এখন তুমি যা যা ফেস করতেছো, এখান থেকে শিক্ষা নাও। কেমন? সবার দাদা ভাঙা জবাব দাও, নিজের মধ্যে এই জেটটা নিয়ে আসো যে শুধু চান্সই না, বাকি যত পরীক্ষা দিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাস্ট, হাজী দানেশ সব জায়গায় টপ করব, এর আগে হার ছাড়বো না। নিজের মধ্যে এই জেটটা প্রয়োজন, এই দমটা থাকা প্রয়োজন। কেমন? অ্যাডমিশনে তুমি যদি শেষ পর্যন্ত লিখে থাকো তাহলে তোমার চান্স হবে না, এই সংখ্যাটা খুবই কম। তুমি যদি সঠিকভাবে লিখে থাকতে পারো তাহলে ইনশাল্লাহ চান্স পাবা। অনেকেই হতাশ বলে, ভাই কোথাও চান্স পাই নাই, কি করব, হতাশ বলে জাস্ট টাইম ওয়েস্ট করতেছো, ডিপ্রেসড হয়ে বিছানায় পড়ে আসছো। সো ডিপ্রেশন বলে আসলে কিচ্ছু নাই। তুমি শুধু কেবল তোমার এই ব্যর্থতাগুলার একটা নাম দেওয়ার চেষ্টা করতেছো ডিপ্রেশন এই ওয়ার্ডটার আড়ালে। কেমন? তুমি যদি ডিপ্রেসড বলে জাস্ট এখনো সময়ের পর সময় নষ্ট করো, তাহলে কোনোদিনই এই পরবর্তী যত এক্সাম দিবা কোথাও নিজের নামটা খুঁজে পাবা না। কেমন? স্রষ্টার উপর বিশ্বাস রাখো, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, তিনি কখনো কারোর প্রতি অবিচার করে না, তোমার পরিশ্রমগুলো কখনোই বৃথা যাবে না। এই বিশ্বাসটা রাখো। তুমি জাস্ট একটা কাজই করতে পারো, সেটা পরিশ্রম করতে পারো। আমরা শুধু চেষ্টাই করতে পারি, ফলাফল আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে যেইটা আছে সেটা তুমি নিজের সর্বোচ্চ দিয়ে দাও, ইনশাল্লাহ ফলাফল তোমার কাছে আসবে, মাস্ট বি আসবে। জাস্ট তোমরা সারাদিন কী করো, ইউটিউবে, ফেসবুকে অনেক গাইডলাইন, অনেক মোটিভেশন দাও, নিয়ে চিন্তা করো যে আজকে থেকে একদম ব্রেন লোড করে একদম ফাটাই ফেলবো, কালকে থেকে শুরু করবো। তোমার লাইফের এই খেলা আর কখনোই আসে না। প্রত্যেক দিন সেম কাজ করতেছো, দিনের পর দিন নষ্ট করতেছো, জাস্ট মোটিভেশন, গাইডলাইন, এসব দিয়ে চান্স পাওয়া যায় না ভাই, এসব দিয়ে চান্স পাওয়া যায় না। কেমন? এই লাস্ট মুহূর্তে আসো, এখন একটু মোটিভেশন নিবা, একটু ভাইয়ের সুন্দর সুন্দর কথা শুনে মোটিভেট হবা, এমন টাইম নেই। এখন শুধুই তোমাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। যারা চান্স পায় তারা লাস্ট মুহূর্তে এসে 12, 14, 15 ঘন্টা পড়াশোনা করে। সো তোমার মধ্যে নিজের মধ্যে এই যে জানতে হবে, আমি আজকে থেকে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, যতক্ষণ আমার পক্ষে সম্ভব ততক্ষণ পড়াশোনা করব। এর শেষ দিকে ছাড়বো যে কেন চান্স পাবো না, কেন পারবা না। তুমি মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সো তোমার দ্বারা সম্ভব, স্রষ্টা তোমাকে এই ক্ষমতা দিয়ে তৈরি করছে। জাস্ট নিজের ওই ক্যাপাবিলিটিটাকে একবার মিট করো। অনেক তোমাকে বাধার সম্মুখীন হইতে হবে, অনেক বেশি বাধার সম্মুখীন হইতে হবে। কোনো গল্পই সুন্দর হবে না যদি না সেখানে থাকে কোনো স্যাক্রিফাইস, না থাকে মুখ থুবড়ে পড়ার গল্প, না থাকে কোনো কষ্ট। কেমন? যেই গল্পে যত বেশি স্যাক্রিফাইস থাকে, যত বেশি পেইন থাকে, সেই সফলতা তত বেশি সুন্দর হয়। কেমন? কিছু বর্জন ছাড়া কখনো অর্জন করা যায় না, অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয়। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আজকে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনো, নিজের মধ্যে সেই জেটটা আনো। ওই জেটটা যদি আনতে না পারো, কোনোদিনই 12, 14, 15 ঘন্টা, 16 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। মনে রাখবা, তুমি যেই চেয়ারটাতে বসে আসো না, একা তুমি বসে নাই, তুমি তোমার আব্বু আম্মুর স্বপ্নকে নিয়ে বসে আছো। একবার তাদের মুখের দিকে তাকাও, বুঝতে পারবা বাস্তবতা কেমন। ওকে, চলো তাহলে আমরা শুরু করবো। এবার তুমি কোন সাবজেক্টের জন্য কেমন প্রিপারেশন নিবা? যদি টপ করতে চাও, টপ করার জন্য কোনো সাজেশন নাই, কোনো শর্টকাট নাই। ইউটিউবে এসে সাজেশন খুঁজে লাভ নাই। ভাই ফিজিক্সের সাজেশন দেন, কেমিস্ট্রির সাজেশন দাও,
চান্স পাওয়া বা টপ করার জন্য এসব সাজেশন দিয়ে কখনো কোনো লাভ হবে না, এটা এই সেচ্ছে না। সেটা তোমার খেয়াল রাখতে হবে। এই লাস্ট মুহূর্তে এসে যদি ভুলগুলো করো, জাস্ট এসে সাজেশন এই ক্লাস সেইটা করতেই থাকো, শেষ মুহূর্তে এসে তাহলে ভুল করতেছো। কেমন? আমি তোমাকে এখন এটা বলে দিব যে তুমি যদি চান্স পাইতে চাও বা টপ করতে চাও, টপ করার জন্য তোমার প্রত্যেকটা সাবজেক্ট কোন প্যাটার্নে তুমি আগাবা, কীভাবে পড়বা। প্রথমতই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হ্যান্ড ক্যালকুলেশন পারতে হবে। প্রথমত হ্যান্ড ক্যালকুলেশনে তোমাকে বস হইতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা সাবজেক্টে হ্যান্ড ক্যালকুলেশনে বস হইতে হবে। কেমন? যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম আছে তারা এটা কভার করে নিবা। কীভাবে করবা? প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করবা। চাইলে আমার চ্যানেলে দেখবা 1 ঘন্টার একটা ভিডিও আছে হ্যান্ড ক্যালকুলেশনের, ওই ক্লাসটা একটা ক্লাসে যথেষ্ট। মানে হ্যান্ড ক্যালকুলেশনের বেসিক কনসেপ্ট গ্রো করার জন্য একটা ক্লাসে যথেষ্ট। ওই ক্লাসের মাধ্যমে তুমি ধরতে পারবা যে কোনো ক্যালকুলেশন কেমনে করবা। দেন এরপর নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করো অথবা হয়ে যাবে। দেখবা ইউটিউবে আমাদের অলরেডি অনেকগুলো ম্যারাথন দেওয়া আছে, রাবিট দেওয়া আছে, সাস্টের দেওয়া আছে, ঢাবির দেওয়া আছে। তোমার বেসিকে যদি খুব বেশি প্রবলেম থাকে তুমি ঢাবির ম্যারাথন করে নাও, তোমার রাবির 70% কাভার হয়ে যাবে। এর বাকি কাজ এরপরে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো। লাস্ট 20 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করা 100% ভাবে প্রিপারেশন কাভার হয়ে যাবে। এবং আমি ম্যারাথন ক্লাসে প্রত্যেকটা ক্লাসে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন প্রত্যেকটা ম্যাথ কেমনে যাবা, কোন স্টেপে আগাবা এটা দেখিয়ে দিছি। সো যে কোনো একটা ম্যারাথন করলে এবং ওই 1 ঘন্টার ক্লাস করলে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম আশা করি দূর হয়ে যাবে। আর তোমার যদি প্রবলেম না থাকে তুমি জাস্ট লাস্ট 20 বছরের কোশ্চিন এই হ্যান্ড ক্যালকুলেশনের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলভ করো, দেখবা হয়ে যাবে। কেমন? এরপরে সেকেন্ড, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে মিনিমাম লাস্ট 20 বছর। লাস্ট 20 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক খুবই সুন্দর করে অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম 3 থেকে 4 বার বা এর চেয়ে যত বেশি বার পারবা তত বেশি ভালো। যেমন তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে প্রত্যেকটা ম্যাথ দেখা মাত্রই পারো, সলভও করার না প্রয়োজন হয়, এত বেশি প্র্যাকটিস করতে হবে। কেমন? সো মিনিমাম 3 থেকে 4 বার প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা ম্যাথ তোমার সলভ করতে হবে। সলভ করা মানে আমরা অনেকে এইটা বুঝি যে প্রশ্ন ব্যাংক বের করলাম, এখানে সলিউশন দেওয়া আছে, ব্যাখ্যা দেখে বুঝতেছি হ্যাঁ এটা এইভাবে, এটা এইভাবে, এইভাবে। এই সলভে তোমার বিন্দুমাত্র কোনো কাজ আসবে না। প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কোনো জিনিস পাবা না, আবার প্রশ্ন ব্যাংকের বাইরেও কোনো প্রশ্ন আসবে না। কি বলছি? প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কিচ্ছু পাবা না, আবার প্রশ্ন ব্যাংকের বাইরে একটা কোশ্চেন তুমি পাবা না। এর মানে কি? প্রশ্ন ব্যাংক থেকে লাস্ট 20 বছরে যে টপিক্স থেকে কোশ্চেন আসছে ওই টপিক্সের বাইরে কোশ্চেন আসবে না। সো প্রশ্ন ব্যাংক সলভ করা মানে আমার এইটা ইনশিওর করা লাস্ট 20 বছরে যেসব টপিক্স থেকে কোশ্চেন আসছে এই টপিক্স থেকে কোনো কোশ্চেন ভবিষ্যতে আসলে যাতে আমার কোনোভাবেই মিস না যায় এটা ইনশিওর করতে হবে। শুধু এমন না প্রশ্ন ব্যাংকে যেই কোশ্চেন আছে এগুলোই পারি, এর বাইরে দিলে আর পারি না, তাইলে হবে না। যে টপিক্স থেকে আসছে ওই টপিক্স থেকে পরবর্তীতে কোনো কোশ্চেন আসলে তোমার যাতে বিন্দুমাত্র ভুল না যায়, তো এইটা তোমার ইনশিওর করতে হবে। যেই টাইপ থেকে কোশ্চেন আসে ওই টাইপ থেকে আমার কোশ্চেন মিস যাওয়া যাবে না পরীক্ষায় আসলে। এটা ইনশিওর করতে পারলে চান্স না টপ করতে পারবা, একদম টপ করতে পারবা। শুধু একটা কাজ, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যেই টপিক্স থেকে কোশ্চেন হয়েছে ওই টপিক্সে একদম খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। এই একটাই কাজ, চান্স পাওয়ার জন্য এই একটা জিনিসই যথেষ্ট সকল ভার্সিটির জন্য। জাস্ট তুমি লাস্ট 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা, যেই টপিক্স থেকে কোশ্চেন আসছে ওই টপিক্সের কনসেপ্ট ক্লিয়ার করবা, শেষ। বুঝছি? কনসেপ্ট ক্লিয়ার করার পরে লাস্টে 20 বছরের প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্ন সলভ করতে গিয়ে জাস্ট শুধু অ্যান্সার এইটা হবে এটা জানলে হবে না, বাকি 3টা অপশানে কিসের জন্য অ্যান্সার হচ্ছে না এই কেনের উত্তরটা তোমার জানতে হবে। এই কেনের উত্তর জেনে যদি সলভ করতে পারো তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে যে এটা অ্যান্সার হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। হোয়াই? এইভাবে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই প্রিপারেশন। প্রথমে তোমার হ্যান্ড ক্যালকুলেশন, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই বলো না কেন লাস্ট 20 বছরের প্রশ্ন ব্যাংক বের করবা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা শুরু করবা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। যেই টপিক থেকে কোশ্চেন আসছে ওই টপিক্সের আমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, যদি না থাকে কোনো ক্লাস বা যে কোনো মাধ্যমে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিবা। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে রাবিতে তুমি কোশ্চেন গিয়ে ধরতে পারবা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্রশ্ন ব্যাংক থেকে লাস্ট ইয়ারের টাইপগুলো থেকে হয়, কিন্তু প্রশ্ন যথেষ্ট কনসেপ্টুয়াল হয়। একটু প্রশ্ন ব্যাংক বের করে দেখো, নিজেই বুঝতে পারবা প্রশ্নগুলো বেশ কনসেপ্টুয়াল হয়। সো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে পরীক্ষার মধ্যে ধরতে পারবা না। সো এই যেই লাস্ট যেই কদিন টাইম আছে এই কদিন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি তোমার নিজের কনসেপ্টটাকে গ্রো করো। আর যদি তুমি মনে করো যে ভাই আমি প্রিপারেশনকে গোছাই নিতে পারতেছি না, একটু প্রিপারেশনের অবস্থা খারাপ, অনেক কিছু পড়ছে কিন্তু অগোছালো আছে, সো তোমরা চাইলে আমাদের ম্যারাথন আরবি এবং সাস্টেন এই ম্যারাথন ব্যাচটাতে এনরোল করতে পারো মাত্র 289 টাকায়। এই ক্লাসটাতে আমাদের 2টা অলরেডি ক্লাস ফ্রি করা আছে। আরবি এবং সাস্টের জন্য ফিজিক্স ফার্স্ট পার্টের ক্লাস ফ্রি করা আছে, কেমিস্ট্রির সেকেন্ড পার্টের 3টা চ্যাপ্টার ফ্রি করা আছে। কেমন? সো এই 2টা ক্লাস করে নিজের সিদ্ধান্ত নাও। লাস্ট 20 বছরে আরবি এবং সাস্টের যত প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাকে একদম বেসিক থেকে হ্যান্ড ক্যালকুলেশন সহ কাভার করে দিছি, একদম সুন্দর করে করে দেওয়া আছে। তুমি যদি কোনো চ্যাপ্টার নাও করে থাকো আগে, তাও ক্লাসটা খুব সুন্দর করে করে নিতে পারবা। এবং ক্লাসে তোমাকে যা পড়াইছি এর বাইরে কোনো প্রশ্ন পাবা না, এর বাইরে কোনো প্রশ্ন পাবা না। প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট একদম শূন্য থেকে তোমাকে ক্লিয়ার করে দিছি, যাতে তুমি ওই টাইপ থেকে লাস্ট 20 বছরে যেই প্রশ্ন আসছে ওই টাইপ থেকে কোনো প্রশ্ন আসলে কোনোভাবে মিস না যায়। সো তুমি যদি তোমার প্রিপারেশনকে গোছাই নিতে চাও এবং
পরীক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকদিন গ্রুপের নির্দিষ্ট টাস্ক দেই, গাইডলাইন সেশন হয়, এসবের মাধ্যমে নিজেকে ট্র্যাকের মধ্যে রাখতে চাও, তাহলে মাত্র 290 টাকা এই কোর্সটা এনরোল করতে পারো। ইনশাল্লাহ তোমার লাইফের সেরা ইনভেস্টমেন্ট এটা হবে। কেমন? তোমরা আমাদের এই ম্যারাথন 2টা ক্লাস দেওয়ার পরে অনেকে আমাদের ক্লাস ফ্রি দিতে বলো, কিন্তু এটা আসলে সম্ভব না। আমাদের সাথে 1000+ স্টুডেন্ট পেইড কোর্সে অ্যাড আছে। সো এই ক্লাসগুলো যদি ফ্রি করে দেওয়া হয় তাদের প্রতি অন্যায় করা হবে। সো কাইন্ডলি কেউ এই রিকোয়েস্টটা করবা না। আশা করি তোমাদের মধ্যে এই সামর্থ্যটা অন্তত আছে সবার মধ্যে, যে একদম যেটা একদম না হলে না, খুবই সামান্য পরিমাণে কোর্স ফিস চাইলে তোমরা জয়েন হতে পারো। তো এখানে যদি জয়েন হও, তোমাকে ক্লাসে যা পড়াইছি ক্লাস লাইভ পড়বা, এর বাইরে কিছু পড়তে হবে না, নতুন করে কিছু পড়তে হবে না। অনেকেই জৈব যৌগ বাদ দিতে যাও, কেমিস্ট্রিতে জৈব যৌগ কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তুমি লাস্ট 20 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি থেকে 220+ কোশ্চিন আসছে, শুধু জৈব যৌগ থেকে 220+ প্রশ্ন আসছে, যেটা তোমার কেমিস্ট্রি পুরো ফার্স্ট পার্ট মিলেও 200টা হয়নি। তার মানে বুঝো জৈব যৌগ কত বেশি গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। মূলত কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই জৈব যৌগ বাদ দেওয়া যাবে না। সো জৈব যৌগ যারা পড়ো নাই, যাদের অবস্থা একটু দুর্বল, তারা কোনোভাবে জৈব যৌগ কভার করে নিতে হবে। আর যারা আমাদের পেইড কোর্সে আসো, তাদের আমরা জৈব যৌগ একদম কম্প্যাক্ট আকারে জৈব যৌগের জন্য 3 ঘন্টার একটা ক্লাস দিয়ে ফেলছি। এই ক্লাসটা যদি করো, জৈব যৌগ তুমি কোনোদিন না পড়লেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন আসবে মিনিমাম 6টা আসলে 5টা পারবা, মিনিমাম পারবা। 90% কোশ্চেন হুবহু পারবা তুমি। কেমন? একদম বেসিক থেকে 3 ঘন্টার মধ্যে তোমাকে খুব সুন্দর করে জৈব যৌগ কভার করে দিছি। সো যাদের জৈব যৌগের প্রবলেম আছে, তারা আমাদের কোর্সে যারা আছে তারা তো বুঝতেছো, আর যারা নাই তারা জয়েন করতে পারো। কেমন? তোমার প্রিপারেশনকে একদম যা যা প্রয়োজন, রাবি এবং সাস্টের জন্য তোমার যা যা প্রয়োজন, কখন কি পড়বা, কখন প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, পরীক্ষা দেওয়া, নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করে রাখা, সব কিছু পাবা। ওকে, সো এবার আসো যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, এবং তোমার তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া, এক্সাম দেওয়া। এক্সাম দিতে হবে রেগুলার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের প্রশ্নে এক্সাম দিতে হবে, শুধু পরীক্ষা দিলে হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা তোমাকে দিতে হবে। এই পরীক্ষা আবার আমরা শুধু পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য এটা না। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বুঝতে হবে তোমার। আজকে তুমি 100 মার্কের মধ্যে পরীক্ষা দিলা, এই 100 মার্কের মধ্যে তুমি মনে করো পাইছো 60, 100-র মধ্যে 60 পাইছো, 100-র মধ্যে 60 পাইছো। সো তুমি এই 60 পাওয়া নিয়েই বসে আসো, কিন্তু বাকি 40 মার্ক কিসের জন্য পাইলা না, এটা তোমার অ্যানালাইসিস করতে হবে। 100টার মধ্যে 60টা কোশ্চেন পারছি, বাকি 40টা প্রশ্ন কিসের জন্য পেলাম না, হোয়াই। এই হোয়াই এর অ্যান্সার তোমার জানতে হবে। যে 100টার মধ্যে 60টা পারছি, বাকি 40টা পারি নাই, কিসের জন্য পারলাম না, প্রবলেমটা কোথায় আমার, 40টা কোশ্চেন কিসের জন্য পারতেছি না। এই কোশ্চেনগুলোকে আমি কোনোদিন পড়ি নাই, নাকি পড়ছি কিন্তু ধরতে পারতেছি না পরীক্ষার মধ্যে, নাকি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য পারতেছি না। এই প্রবলেমটা খুঁজে বের করতে হবে, এবং তোমার যেই জায়গায় প্রবলেম, যদি হ্যান্ড ক্যালকুলেশন প্রবলেম হয়, বা তুমি পড়া প্রশ্ন পরীক্ষার মধ্যে ধরতে পারতেছো না, বা শর্ট টাইমের মধ্যে করতে পারতেছো না, যে কোনো প্রবলেম তোমার হইতে পারে। যেই প্রবলেম সেটা আইডেন্টিফাই করে এই শেষ কয়দিন সেটাকে তোমার কাটে নিতে হবে। যদি পারো তবে চান্স পাওয়া সম্ভব। তুমি যদি দেখো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড কোশ্চেনে তুমি 60 পাইছো, তোমার কি মনে হয় তুমি রাবির কোশ্চেনে গিয়ে 60-এর চেয়ে বেশি উঠাইতে পারবা? হয়তো বা পারবা না, যদি এক্সেপশন না ঘটে। সো তোমার যা করার এখনই এই কয়েকদিনের মধ্যে মার্ক ইনক্রিজ করতে হবে, পরীক্ষা দিয়ে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। আবার ওই যে কোচিং সেন্টারের মতো একদম যে অযথা চাঁদের দেশের কোশ্চেনে পরীক্ষা দেওয়া যাবে না, একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দিতে হবে, দিয়ে নিজের এই মার্কটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি 60-এ আছি, আমি টপ করতে চাই, আমাকে 70-এ যাইতে হবে, 10 মার্ক আমার কোনোভাবে বাড়াইতে হবে। কেমনে বাড়াবো? তুমি এই যে পরীক্ষা দিলে বাকি 40 মার্ক পাইলা না, এই 40 মার্ক কিসের জন্য পাইলা না, কোন কোন টপিক্সের দুর্বলতা, সেটা নিয়ে তোমার কাজ করতে হবে। বুঝতে পারছি? সো তোমার মার্ক ইনক্রিজ করার সময় এই কয়েকটা দিনের মধ্যে ইনক্রিজ করতে হবে। আগে বুঝতে হবে আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা পজিশন বুঝতে হবে আগে। আমি 60 পাওয়ার মতো অবস্থায় আছি নাকি 40 পাওয়ার মতো অবস্থায় আছি। যদি 40 পাওয়ার মতো অবস্থায় থাকো, তাহলে তো চান্স পাওয়া যাবে না। এই 40টাকে আমার কোনোভাবে আরও 20 মার্ক ইনক্রিজ করতে হবে এই কয়দিনের মধ্যে। আমার হাতে 2 দিন বা 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে আমার যদি 40 পাই, 40 পেলে তো চান্স পাওয়া যাবে না, আমাকে বাড়াইতে হবে 40 কি 60। সো এই 20 মার্ক ইনক্রিজটা আমার প্রয়োজন, এই 20 মার্কের ইনক্রিজটা আমার প্রয়োজন। সো এই 20 মার্ক ইনক্রিজ কেমনে করবা, সেটা তোমার এই দুর্বলতা খুঁজে বের করে সেটাকে নিজে হাতে কাজ করতে হবে। কেমন? তাইলে কিন্তু চান্স পাওয়া সম্ভব। আর যারা টপ করতে চাও তারা 60-এ আসো, 60 পেলে তো টপ করা যাবে না, আরও 12 মার্ক বাড়াইতে হবে। সো এই 12 মার্ক বাড়ানোর জন্য তোমার দুর্বলতা কোথায়, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা খুঁজে বের করো, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। বুঝাইতে পারছি? সো এক্সামটা এখানে মেইন। এক্সামের মাধ্যমে তুমি অ্যানালাইসিস করবা যে তুমি কোন জায়গায় দুর্বলতা, তোমার মার্ক তোমার কিসের জন্য কম আসতেছে, এই মার্কটাকে ইনক্রিজ করার জন্য তোমার কী কী করা প্রয়োজন সেটা করতে হবে। ওকে, আর আমাদের কোর্সে এক্সামটাও কিন্তু অ্যাড করা আছে, যে একদম রাবি স্ট্যান্ডার্ড এবং সাস্ট স্ট্যান্ডার্ডে তুমি এক্সাম দিতে পারবা। বুঝাইতে পারছি? তোমার কি করতে হবে, রেগুলার তোমাকে মাস্ট বি এক্সাম দিতে হবে, শুধু পড়লে হবে না, এক্সাম দিতে হবে, মাস্ট বি তোমার এক্সাম দিতে হবে। এরপরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম ক্লাস, যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন পারতে হবে, কোশ্চেন ব্যাংক লাস্টে 20 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি পড়তে পারো, লাস্টে 20 বছরে যেসব টপিক্স থেকে কোশ্চেন আসে ওইগুলো যদি কভার করতে পারো, আর এক্সট্রা করে কিছু পড়তে হবে না। এটাই মোর দেন এনাফ তোমার টপ করার জন্য বা ফার্স্ট হওয়ার জন্য।
বুঝতে পারছি। এবং এবার আসো বায়োলজির জন্য সেম। এবার আসো ভাই আইসিটি কি করবো? আইসিটিতে কয়টা এমসিকিউ থাকে? 5টা এমসিকিউ। আইসিটিতে কি করবো? 5টা এমসিকিউ থাকে। এই 5টা এমসিকিউ তোমার শুধু মেরিট রাখাবে, এটা তোমার চান্স ডিফাইন করবে না। এই 5টার জন্য তোমার কি করতে হবে? এই 5টা প্রশ্নের জন্য তোমার লাস্ট 20 বছরে প্রশ্ন ব্যাংক সলভ করলে হবে। এইটার জন্য এক্সট্রা করে 5 ঘন্টা 6 ঘন্টা ম্যারাথন ক্লাস করার মতো তোমার টাইম আছে লাস্ট পড়তে। হ্যাঁ, কি আসবে প্রশ্ন ব্যাংক? তুমি খুলে দেখছো কি আসে আইসিটিতে? বাইনারির যোগ, বিয়োগ, গুণ, একদম বেসিক টাইপের কোশ্চেন আসে। কেমন? তুমি যদি কিছু নাও পড়ে যাও 5টার মধ্যে 2টা মিনিমাম পাবা। যদি একটু প্রশ্ন ব্যাংক পড়ে যাও 3 থেকে 4টা পেরে যাবা। বুঝছো? সো লাস্ট ইয়ারের প্রশ্ন ব্যাংক, লাস্টে 20 বছরে যা যা আছে আইসিটিতে, এটা খুব ভালো করে পড়ে যাও। আইসিটি নিয়ে প্যারানোর প্রয়োজন নাই। আর যারা টপ করতে চাচ্ছ কিন্তু দেখতেছো ভাই আমার বায়োলজি অবস্থা খারাপ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, বায়োলজি কিছু পারি না, বায়োলজি 12টার মধ্যে দাগাইলে হয়তো 4-5টা হবে, প্রয়োজন নাই। তুমি ম্যাথ দাগাও। আর যাদের ম্যাথের অবস্থা খারাপ, ম্যাথ হয়তো বা 13টার মধ্যে 2-3টা হবে, তুমি ম্যাথ দেখানোর প্রয়োজন নাই, তুমি বায়োলজি দাগাও। বুঝতে পারছি? সো এই লাস্ট মুহূর্তে আসছো, ভুল ডিসিশনগুলো নিও না। নিজের সর্বোচ্চ চেষ্টা করো, নিজের মধ্যে ওই জেদটা তৈরি করো যে আজকে থেকে নিজের উপর চ্যালেঞ্জ নাও যে ভাই আজকে থেকে আমি নিজের সর্বোচ্চ দিব, কি আছে দেখে ছাড়বো, অ্যাডমিশনে কি আছে দেখে ছাড়বো, কেন পারবো না? অবশ্যই পারবা। জাস্ট একবার নিজের মধ্যে ওই জেদটা আনো, সেই লেভেলের পরিশ্রম করো, দেখবা মোটিভেশন অটোমেটিক আসবে। কেমন? সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।